রাস্তার দুধারে সারি সারি ম্যাপেল গাছের বহর। বসন্ত হাওয়ার তরুণ টুপটাপ বৃষ্টিকণের ন্যায় গায়ে এসে একটু একটু বাসন্তিক ছোঁয়া লাগিয়ে উড়ে গিয়ে নিঃশব্দে পিচ ঢালা তকতকে রাস্তায় লুটিয়ে পড়ছে হলুদ কমলা রঙের ম্যাপেল লিফ। এমন দৃশ্য দেখতেই যেন প্রশান্তি খেলে যায় চোখে। আর ফরেন কান্ট্রি থেকে এলে তো কথাই নেই। নীরব শুনশান রাস্তার ধারে ফাঁকা বেঞ্চিতে বসে বসন্ত বিকেলের একটুখানি সৌন্দর্য দেখে দেখে পুরো যুগ পার করে দেওয়ার মতোই স্বস্তিতে দুচোখ ভরে ওঠে। তবে এই মুহূর্তে রাস্তার দুই সাইডে দাঁড়িয়ে থাকা লোক সমাগমের কারণে ম্যাপেল লিফের সৌন্দর্য বিশ্লেষণে আগ্রহ নেই। বরং সুন্দর টকটকে ম্যাপেল গাছের ফাঁক ফোকরে উচ্ছ্বাসিত জনতার ভিড় যেন উপচে পড়ছে। তারা অন্য কিছু দেখার জন্য অধীর আগ্রহে সামনের রাস্তায় তাকিয়ে হাত নেড়ে যাচ্ছে নির্বিঘ্নে। সেই সাথে তাদের প্রবল উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটছে একই সুরে হৈ হৈ করে প্রতিধ্বনিতে। ছেলে বুড়ো যুবক যুবতী সবাই তাতে সামিল। দেখে মনে হচ্ছে তারা কোনো পারফর্ম কিংবা প্রতিযোগিতা দেখার জন্য জমায়েত হয়েছে। শুধু যে এইটুখানি জায়গা ধরে মানুষের ভিড় এমনটা নয়। লোকালয় ছাড়িয়ে সান ফ্রান্সিসকো শহরের গোল্ডেন গেট ব্রিজ পেরিয়ে প্রশান্ত মহাসাগর আর পাহাড়ের মধ্যবর্তী সরু আঁকাবাঁকা রাস্তাটা যত দূর অবধি চোখে পড়ে, ঠিক তত দূর পর্যন্তই উচ্ছ্বসিত মানুষের সমাগম। সায়নী শিওর এই রাস্তা ক্যালিফোর্নিয়া অবধি চলে গিয়েছে। মানুষের এত আগ্রহ আর হইচই দেখে একটু কৌতূহল নিয়ে সামনের রাস্তায় ওদের দিকে এগিয়ে গেল সায়নী। ঠিক তখনই হুট করেই বেশ কয়েকটা বাইক ভোঁ ভোঁ আওয়াজ করে তড়িৎ গতিতে রাস্তা অতিক্রম করে চলে গেল। বাইকগুলো এতই তাড়াতাড়ি চলে গিয়েছে যে সায়নী চোখে পলক ফেলার সময়টুকু অবধি পেল না। বাইকগুলো রাস্তা ক্রস করতেই সবাই জেকে জেকে বলে চেঁচিয়ে উঠল। সবার চেয়ার আপ আর উচ্ছ্বাস দেখে সায়নী বোধ করলো এখানে বাইক রাইডিং কম্পিটিশন হচ্ছে। কিন্তু এরকম ঠান্ডা আবহাওয়ায় পাহাড়ি রাস্তায় কি করে এত দ্রুত রাইড করছে এরা? ভয়টা নেই নাকি? এগুলো দেখে আবার মানুষ আনন্দে নাচানাচি করছে। যেমন এরা তেমন এদের বিনোদন। স্টুপিড আমেরিকান। ঠোঁট উল্টে মনে মনে মেজাজ খারাপের বহিঃপ্রকাশ ঘটায় সায়নী। ও চলেই যাচ্ছিল, তখন আবারও দ্বিতীয়বারের মতন হাওয়ার গতিতে ছুটে আসা বাইকগুলো রাস্তা ক্রস করে চলে যায়। তৎক্ষণাৎ সবার মুখে মুখে আবারও সেই জে কে নামের হিড়িক পড়ে যায়। আচ্ছা, জে কে কে? কৌতূহলী মস্তিষ্কে প্রশ্নটা আসতেই হাঁটার গতি থামিয়ে দিল ও। দাঁড়িয়ে থাকলো সেই ভয়ানক বাইক রেসিং শেষ হবার অপেক্ষায়। টানা 3বার একইভাবে রাইড শেষ, 4বারের সময় শেষ হলো কম্পিটিশন। পরপর 7টা বাইক এসে একই জায়গায় থামলো। সায়নী জানে সবার আগে যে KTM 390 অ্যাডভেঞ্চার বাইকটা পৌঁছেছে ওইটা জেকে রাইড করেছে। কারণ চারিদিক থেকে ভেসে আসা জেকে নামের জয় জয়কার আর আনন্দ উচ্ছ্বাসেই তার জানান দিয়ে যাচ্ছে। তবে জেকে নামক লোকটা একটু অন্যরকম। এত এত চেয়ার আপেও কোনোরূপ হেলদোল নেই তার। খুব স্বাভাবিক মুখভঙ্গি। চ্যাম্পিয়ন হয়েও খুশির লেশ মাত্র নেই তার মুখে। অথচ রানার আপ হওয়া বাইকটা খুশিতে ফেটে যাচ্ছে। সেই খুশি তার মুখে চোখে জোয়ারের জলের ন্যায় উপচে পড়ছে। জেকে হেলমেট খুলে উড়ুর ওপরে সেটাকে শটান বসিয়ে দেয়। হেলমেট খুলতে বেরিয়ে আসে তার স্টাইলিশ ঘাড় ছুঁই ছুঁই লম্বা চুলগুলো। ঘাড় অব্দি চুলে তাকে জেন্টেলম্যান লাগছে না মোটেই, বরং স্টাইলিশ সুপারস্টার বললে হয়তো মানানসই হবে বাক্যটা। মনে হচ্ছে ব্র্যান্ড নিউ বাইকের কয়েক দফা শ্যুট করে মাত্র থেমেছে সে। ডান হাতে বেখেয়ালে চুলগুলোকে ব্যাক ব্রাশ করতে করতেই অন্য হাতে পরে থাকা অ্যাপেল ওয়াচটাই এক নজর চোখ বুলিয়ে নিয়ে আবারও হেলমেটটা পরে নিল সে। ওদিকে চ্যাম্পিয়ন পুরস্কার বিতরণের জন্য স্টেজে তাকে বারবার ডাকা হচ্ছে। জেকে হেলমেট পরেই সেদিকে একবার চাইল। আশ্চর্য, সবাই ডাকছে তবু কেমন বেখেয়ালি ভঙ্গিমা তার। শেষমেশ কর্তৃপক্ষের একজন তার কাছে এগিয়ে আসতেই জেকে বলে, ওয়েট এ মিনিট।
তারপর কাউকে কল করতে কয়েক মিনিটের মধ্যে একটা কালো গাড়ি এসে থামলো ওখানে। গাড়ি থেকে ফর্মাল ড্রেস কোড পরিহিত একজন নামতেই জেকে লোকটাকে উদ্দেশ্য করে বলল, Look, he is my assistant Protoy Hassan. Give him the prize money. লোকটা বিরক্তিতে ভ্রু কুচকায়। Are you kidding me? No, I'm serious. Then why are you attend the game and risk your life? লোকটার কথায় বিরক্তির ছাপ স্পষ্ট। জেকে তীরচোখ হাসলো, কাঁধ দুটো সামান্য উপরে তুলে ভাবলেশীন মুখে বলল, You know, riding is thrilling but also dangerous. And I love danger a lot. শান্ত এবং স্থির কণ্ঠস্বর, তবে শরীরে কাঁপন ধরিয়ে দেবার মতোই ভয়ানক কথার টান। শেষ কথাটা বলে চোখে বিশালাকৃতির রোদ চশমা চড়িয়ে সাঁই সাঁই করে নিজের কেটিএম 390 বাইক নিয়ে পাহাড়ি রাস্তার বাঁকে মুহূর্তেই হারিয়ে গেল জেকে। সবার দৃষ্টি এখনো সেদিকেই স্থির। কর্তৃপক্ষের লোকটা বিরক্ত হলো, তবে চটে গেল না। এই ছেলে প্রতি বছর একটা না একটা ঝামেলা পাকাবে, এটা তার বোধগম্য হয়ে গিয়েছে এতদিনে। হয় কোনো প্রতিদ্বন্দ্বীকে ইচ্ছে মতো পেটাবে, নয়তো রাইডিংয়ের মাঝপথেই বাইক ঘুরিয়ে নিয়ে চলে যাবে, আর না হলে প্রাইজ গিভিংয়ে এসে ঝামেলা পাকাবে। শুধু পপুলারিটির আর অডিয়েন্সের ডিমান্ডে সারা বছর ঘুরে ঘুরে রাজি করানো হয় তাকে। নয়তো এমন আতপাগল রকচটা ছেলেকে জীবনেও কম্পিটিশনে আনতেন না তিনি। বাপের বয়সী হোক কিংবা দাদার কারোর কথার দু পয়সার সম্মান পর্যন্ত দেয় না এই ছেলা। Such a psychopath. বিড়বিড়ি কথাটা বলে থমথমে মুখ নিয়ে নিজ স্থানে ফিরে গেল লোকটা। Attitude, appearance, good looking, anything. It's so manly. মুগ্ধ নয়নে ফাঁকা রাস্তার দিকে তাকিয়ে কথাটা বলল এক বিদেশিনী। সায়নের পাশেই মেয়েটা দাঁড়ানো। ওই মেয়েটার মুগ্ধতা দেখে একটু যেচেই জিজ্ঞেস করলো। হু ইজ হি? মেয়েটা নেশা লাগানো চোখে বলল। He is JK, the champion. সায়নী মাছি তাড়ানোর মতো করে বলল। আই নো দ্যাট বাট। সায়নের কথাটা শেষ করতে হলো না, তার আগেই বিদেশিনী ভাঙা ভাঙা বাংলায় বলল। Oh, he is Wasif Sayan Kritik. He is a very good writer. বিদেশিনীর আধো আধো বাংলা শুনে সায়নী মুচকি হাসে, তারপর পাল্টা প্রশ্ন ছুড়ে বলে। হি লুকস ডিফারেন্ট। বিদেশিনী ভ্রু কুঁচকায়। সায়নী মনে মনে ভাবে, লোকটা দেখতে একেবারেই অন্যরকম। টকটাকে গৌরবর্ণ, শরীরের গঠন, চেহারা সব কিছুতে ব্রিটিশদের ছাপ স্পষ্ট। অথচ গোল ভাসমান কালো মণিযুক্ত চোখ দুটো দেখলে যে কেউ বলবে এশিয়ান কোনো দেশের কোনো এক সম্ভ্রান্ত গোত্রের উত্তরাধিকার সে। অ্যাটলিস্ট অ্যাটিটিউড তো তাই বলে। বিদেশিনী এখনও তার ধূসর চোখে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে সায়নী মেকি হেসে বলে। নাথিং নাথিং, আই জাস্ট সে হি ইজ সো মাচ হ্যান্ডসাম। Yeah, look like a Hollywood hero. বাই দ্য ওয়ে, ইটস ইউর নেম? বিদেশিনী সম্মোহিনী হাসি দিয়ে জানায়। Kathleen Christia. Your? আম সায়নী মুখার্জি। Oh, are you foreigner? ইয়া, আম ফ্রম ইন্ডিয়া। তারপর নিজের মধ্যে আরও কিছু কুশল বিনিময় হয় ওদের। এক পর্যায়ে সায়নী জানতে পারে ক্যাথালিন জেকেকে মোটামুটি পার্সোনালি চেনে, আর জেকে আসলে ব্রিটিশ কিছু নয়, বরং আমেরিকান সিটিজেনধারী আত্মপান্ত বাঙালি পুরুষ। তাহলে এই ছেলের চেহারায় এতটা ভিনদেশি ছাপ কেন? প্রশ্নটা থেকেই গেল সায়নীর কৌতূহলী মনে। টানা 2 দিন হতে চলল মামিরা বিদেয় হয়েছে। অরু জানতো অনু বাড়িতে ফিরলেই ঝামেলা শুরু হবে, আর হয়েছেও সেটাই। মামির গা চালানো কথা অরু চুপচাপ মেনে নিলেও অনু খালি মুখে সহ্য করতে পারে না মোটেই। কারণ আর যাই হোক, মাকে হাসপাতালের এক কামরার বেডে শুইয়ে রেখে তার পক্ষে বিয়ের পিড়িতে বসা সম্ভব নয়। রেজার মতো পাতি মস্তানের সাথে তো নয়ই। মামিকে এসব মুখের ওপর বলে দেওয়া মানে ভয়াবহ ঝড়ের পূর্বাভাস। আর তাই হলো, কথায় কথায় গমগমে হয়ে উঠল পুরো মহল। এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে শুরু হয়ে গেল বিশাল তর্ক। অনুর মেজাজ সর্বক্ষণেই তুঙ্গে থাকে। এই মুহূর্তে মামির কথার আঘাত তার মধ্যে চরম বিরক্তি আর উত্তেজনা সৃষ্টি করলো। শরীরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ল অযাচিত ক্ষোভ আর রাগ। রাগের মাথায় হলরুমের কাছের জিনিসগুলো
একটা একটা করে আছাড় মেরে ভাঙতে লাগলো সে। হলরুমে ঝনঝন করে কাঁচ ভাঙার আওয়াজ শুনে অরু নিজের কান্নাকাটিতে লাগাম টেনে বাইরে বেরিয়ে এলো। দেখলো তার ভদ্র, শান্ত আর নরম মনের আবার সবচেয়ে ক্ষুব্ধ রূপ। ওর এমন রাগ দেখে মামি যে খানিকটা ভড়কে যায়নি এমন নয়, তবে সেও দমে যাওয়ার পাত্রী নন। তার ক্ষিপ্ত মুখশ্রী দেখে মনে হচ্ছে এর শেষ দেখেই ছাড়বেন তিনি। অবশেষে পরিস্থিতি সামাল দিতে রেজা নিজের মাকে নিয়ে তৎক্ষণাৎ কৃতিককুঞ্জ থেকে বিদায় নেয়। আর কখনো আসবে না তোমরা। ওরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অনু গিয়ে ঝর্নার করে মহলের দরজা আটকে দেয়। তারপর নিজেদের রুমে ঢুকে কক্ষবন্দি করে নেয় নিজেকেও। অরু দৌড়ে যায় বোনকে আটকানোর জন্য, তবে সেটা বড্ড দেরি হয়ে যায়। তার আগে সপাটে দরজার খিল আটকে দেয় অনু। অরু জানে তার আপা আজ রুম থেকে বের হবে না। অরু ডাকতে ডাকতে বেহুশ হয়ে গেল না, তবু ও কিছুক্ষণ ধরে ডাকাডাকি করে ক্ষান্ত হয়ে ফিরে যায় অরু। সে রাতে দু বোনের কারোরই আর খাওয়া হলো না। পরের দিন সকালেই নিজ হাতে নাস্তা, মায়ের জন্য স্যুপ সব কিছু বানিয়ে অরু আবারও কড়া নাড়ল অনুর দরজায়। এবার অনু দরজা খুলল। পরনে সুতির চুড়িদার, হাতে ট্যাটো ব্যাগ, লম্বা চুলগুলোতে এঁটে আছে সুন্দর ফ্রেঞ্চ বেনি। দেখেই বোঝা যাচ্ছে হসপিটালে যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে বেরিয়েছে সে। আপাকে পরিপাটি হয়ে বেরোতে দেখে বিমর্ষ চোখ দুটো খুশিতে টইটম্বর হলো আরুর। অনুকে প্রশ্ন করার কোনো অবকাশ না দিয়েই অরু একের পর এক বলতে লাগলো, টেবিলের নাস্তা রেডি, মায়ের স্যুপ হটপটে ভরে রেখেছি, আর ইমেলও পাঠিয়ে দিয়েছি, চল একসাথে খাবো। কথা শেষ করে ওর সামনে হাঁটা ধরতেই ওর হাত টেনে ধরে ওকে বুকে জড়িয়ে নেয় অনু। আবার রাগ কমেছে ব্যাপারটা বুঝতে পেরে খুশিতে পুলকিত হয়ে শক্ত হাতে বোনের গলা জড়িয়ে ধরে অরু নিজেও। আপা, তুই কেন বদলে গেলি বলতো? কাল তোর রাগ দেখে আমি নিজেও ভয় পেয়ে গিয়েছিলাম। অনু ঠোঁট টিপে মুচকি হাসে, তারপর বলে, বিশ্বাস করো, আমি একটুও বদলাইনি। স্বজনরূপী কাল সাপগুলোকে বের করার জন্যই একটু বেশি বেশি করেছি, নইলে কতদিন পরে পরে আমাদের মাথা খেত কে জানে। তোর কি বুদ্ধি আপা, জিনিয়াস। অনু আবারও হাসে, বলে, হয়েছে, কাল থেকে কিছুই খাইনি, চল নাস্তা খাবো, নয়তো মায়ের কাছে যেতে লেট হয়ে যাবে। অরু আনমনে বলে, আমার আপার হাসি সবচেয়ে সুন্দর, নিখিল ভাইয়ের চেয়েও। নিখিল ভাই নামটা মস্তিষ্কে গিয়ে ঠেকতেই দুদিন আগের ভাবনার ইতি টানে অরু। সকালে ঘুম থেকে উঠে ইমেইল পাঠাতে গিয়ে সেদিনের কথাগুলো ভাবছিল। তারপর সেদিন সকাল থেকে বিকেল অবধি ঘটে যাওয়া কুৎসিত ঘটনাগুলো একে একে হানা দেয় আনমনা মস্তিষ্কে। আজ শুক্রবার, আপা একটু দেরি করে হাসপাতালে যাবে আজ। অরু রাতেই বলে রেখেছিল যে সেও মাকে দেখতে যাবে, তাই খুব সকালে উঠেই ইমেইলের কাজ সেরে ফেলেছে ও। তারপর একটা লম্বা শাওয়ার নিয়ে রেডি হয়ে যখন মোবাইল হাতে নিল, দেখলো নীলিমার অনেকগুলো মিসড কল আসছে। নীলিমা কল দিয়েছে, তার মানে ইম্পর্টেন্ট কিছুই হবে, কিন্তু কি? অজানা অনেক প্রশ্নে আবারও মাথাটা ধরে এলো ওর, কিন্তু ও এত ভাবতে চায় না, তাই তাড়াহুড়ো করে নীলিমাকে কল ব্যাক করলো। একবার রিং হয়েছে কি হয়নি, তার মধ্যেই নীলিমা কল তুললো। কি হয়েছে নীলিমা, এতগুলো কল দিলি, তুই ঠিক আছিস? আমি ঠিক হয়ে আছি, তুই ঠিক আছিস কিনা সেটা বল। আচ্ছা, তুই এমন কেন? দিন দুনিয়া ভুলে হিমালয় পর্বতে সন্ন্যাসী হয়ে যাস, নাকি মহাসমুদ্রে ডুব দিস, কোনটা বল আমাকে। কি অদ্ভুত প্রশ্ন নীলিমা, আমি কেন এসব করতে যাব? শোন, আমার বিয়ে করে সংসার করার বহুত শখ, সন্ন্যাসী টন্যাসী এসব কথা ভুলেও বলবি না। তাহলে ফোন কেন তুলিস না? বিরক্তিতে চিৎকার দিয়ে উঠল নীলিমা। আসতে বল, কানে লাগছে তো, আর ফোন সাইলেন্ট মুডে ছিল। তাহলে তুই কেন বসে আছিস এখনো? তুইও সাইলেন্ট মুডে চলে যা, আর তোর শখের নিখিল ভাই আমেরিকা গিয়ে কোনো এক সাদা চামড়ার মেয়েকে বিয়ে করে সুখে ঘর সংসার করুক। কি হয়েছে নীলিমা? অরুর কণ্ঠে দৃঢ়তা আর সহযোগিত ভাবটা স্পষ্ট। নিখিল ভাই আজই চলে যাচ্ছে, এতক্ষণে হয়তো এয়ারপোর্টের কাছাকাছি চলেও গিয়েছে। এটাই তোর শেষ সুযোগ অরু। আমি আর তিথি মেন রাস্তায় সিএনজিতে ওয়েট করছি, তাড়াতাড়ি চলে আয়, নয়তো এ জীবনে আর নিখিল ভাইকে দেখতে পাবি না তুই। নিখিল ভাইয়ের সাথে আর দেখা হবে না, টোল পড়া মন ভুলানো হাসিতে মাতোহারা হবে না হৃদয়টা।
নিখিল ভাইকে ছাড়া ক্যাম্পাসটাই তো মরে যাবে। হৃদয়টা হাড় হিম করা ব্যথায় শক্ত হয়ে এসেছে অরুণ। এবার আর অজান্তে নয়, জেনে শুনেই ফুপিয়ে কেঁদে উঠল ও। মোবাইলের নেটওয়ার্ক ছাপিয়ে সেই ফোপানোর আওয়াজ গিয়ে পৌঁছালো নীলিমার কানেও। দ্রুত চলে আয়, শেষবারের মতো দেখাও হয়ে যেতে পারে। নিঃসংকোচে কথাটা বলে কল রেখে দিল নীলিমা। নীলিমার শেষ কথাটা কর্ণগহ্বরে পৌঁছাতে অরু আর কান্নাকাটি করে সময় নষ্ট করলো না। টেবিল থেকে পার্সটা ছো মেরে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। নিখিল ভাই চলে যাচ্ছে যাক, কিন্তু মনের কথাটা তো একটাবার শুনে যাক। নিজের একপাক্ষিক ভালোবাসার কোনো প্রতিদান চায় না অরু, শুধু শেষবারের মতন মুখ ফুটে বলতে চায় দিনের পর দিন নিজের মন গহিনে বোনা মাকড়সার জালের ন্যায় ঠুনকো স্বপ্নগুলোর কথা। এই মুহূর্তে অরুর অষ্টাদশী মন বলছে তাকে মনোগহীনের সুপ্ত ভালো লাগার কথা না জানালে জীবনটাই বৃথা। অনু কেবলই খাবার দাবার হটপটে ভরে রেডি হয়ে নেমেছে, তখনই দেখতে পায় হন হন করে কোথাও বেরিয়ে যাচ্ছে অরু। কিরে, কোথায় যাচ্ছিস? হাসপাতালে যাবি না? অরুর জবাব দেয় না, এক প্রকার ছুটে বেরিয়ে যায় বাগান বিলাসে ঘেরা কৃতিকপুঞ্জ থেকে। অনুর অযাচিত মন আনমনে বলে, ইমেলটা পাঠালো কি না কে জানে, চেক করে দেখতে হবে। মানুষের জীবনে আশা নিয়ে বাঁচে, আশাবিহীন এই উত্থান পতনের জীবনে বেঁচে থাকা দুর্হ বই কি আর কিছুই নয়। সবাই দিন শেষে এইভাবে নতুন প্রহর তার জন্য নতুন সুখ বয়ে আনবে, কিন্তু কখনো কখনো সেই নতুন প্রহর আসতে বড্ড দেরি হয়ে যায়, সেই সাথে হারিয়ে যায় সুখের আশাটুকু। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অরুর সুখের আশাটাও হারিয়ে গিয়েছে। নীলাম্বর আকাশের কোনো এক ফালি শুভ্র মেঘের আড়ালে খোলা আকাশের দিকে তাকিয়ে শব্দ করে কাঁদছে অরু। হৃদয়টা এবার সত্যি সত্যি ফাঁকা লাগছে। নিখিল ভাইয়ের সাথে শেষ দেখাটা হলো না আর। এয়ারপোর্টের সামনে এমন কান্নারত মেয়েটাকে দেখে অনেকেই কিং কর্তব্য বিমূঢ়, আবার অনেকেই ভাবছে হয়তো কাছের কেউ দূর দেশে পাড়ি জমিয়েছে, সেই দুঃখেরই বহিঃপ্রকাশ ঘটছে। তাতে অবশ্য অরুর যায় আসে না। আপাতত হিতাহিত জ্ঞান শূন্য ওর মস্তিষ্ক। ও উড়ন্ত প্লেনের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, আমি আপনাকে ঠিক খুঁজে বের করব নিখিল ভাই। আপনার আমার আবারও দেখা হবে। আমি ইউএসএ যাব, আপনার জন্য হলেও যাব। ওই জায়ন কৃতিক চৌধুরী না নিলেও যাব। হয়েছে অরু, থাম এবার। তিথি ওকে থামাতে ব্যস্ত। কে জানতো অরুর মতন চুপচাপ স্বভাবের মেয়েটা এভাবে কেঁদে কেটে দুনিয়া ভাসাবে। তাহলে হয়তো ওরা এই প্ল্যান কোনো কালেই করতো না। আবারও একই নাম, কৃতিক জায়ান চৌধুরী। নীলিমা বুঝতে পারে না ব্যাপারটা, তাই সচকিত হয়ে প্রশ্ন ছড়ে, আচ্ছা অরু, তুই তো শেখ, তাহলে তোর ভাইয়া চৌধুরী কেন? অরু কাঁদতে কাঁদতে হেঁচকে তুলে বলল, ওই বদমাস লোকটা আমার ভাইয়া না, ইভেন কিছুই না আমাদের। তাহলে তাকে কেন ইমেল পাঠাস প্রতিদিন? তাকে পাঠাই না তো, জেকে গ্রুপের হেড অফিসে পাঠাই মায়ের অসুস্থতা জানানোর জন্য। শুধুমাত্র জায়ন কৃতিকের অ্যাপ্রুভালের জন্যই সবটা আটকে আছে যে। আবারও কান্নায় ভিজে আসে অরুর দু চোখ। তাহলে কে সে? আমরা একটা অমীমাংসিত সম্পর্কে আটকে আছি নীলিমা। আমার যখন 8 বছর বয়স, তখন মায়ের সাথে কৃতিককুঞ্জে প্রথম পা রাখি আমরা 2 বোন। তখন ওনার বয়স কতই বা হবে, 20 বছর। উনি আমার থেকে প্রায় 12 বছরের বড়। আমার মা জায়ন কৃতিকের বাবা মানে জামশেদ জায়নের তৃতীয় স্ত্রী। শুনেছি ওনার দাদা সাহেব জোর করে ওই বয়সে দ্বিতীয়বার বিয়ে করিয়েছিলেন ওনার বাবাকে কোনো এক কারণবশত। তিথি আর নীলিমা একই সুরে বলে, তার মানে তোদের সাথে ওনার রক্তের কোনো সম্পর্ক নেই? অরু এদিক ওদিক না সূচক মাথা নাড়িয়ে বলে, না নেই, তবে ওনার বাবার অবর্তমানে আমার মাই জেকে গ্রুপের চেয়ারম্যান। তিথি বলল, আচ্ছা অরু, উনি তো দেশে আসে না, আই মিন বাড়িটা তো ওনার। অরু না সূচক মাথা নাড়িয়ে জবাব দিল, গত 8 বছর ধরে আসেনি। বছর 3 আগে যখন ওনার বাবা মারা গেলেন তখন নাকি এসেছিলেন, তবে বাড়িতে প্রবেশ করেননি। বাইরে থেকেই দাফন কাফনের কাজ সেরে সেদিনের ফ্লাইটে চলে গিয়েছেন। তিথি ঠোঁট উল্টে বলল, বুঝেছি, তোদের উনি একটু পছন্দ করেন না, সেই জন্য তো নিজের বাড়িতে পর্যন্ত আসেন না। যত হোক, তোরা হলি ওনার সৎ মায়ের আগের পক্ষ। অরু ঠোঁট উল্টে বলল, কি জানি। তখনই হঠাৎ করে মোবাইল স্ক্রিনে অনুর নাম্বার ভেসে ওঠে। সচকিত হয়ে ওঠে ওরু, সেই সাথে আকস্মাত ভেঙে যায় অবচেতন মস্তিষ্কের ধ্যান। আশপাশটা অবলোকন করে বুঝতে পারে ও কত বড় বোকামি করেছে। গভীর থেকে গভীরতর গোপনীয় কথাটা
থর করে সাজিয়ে গুছিয়ে বান্ধবীদেরকে বলে দিয়েছে। এবার তো তিথি আর নীলিমাও ওকে কচুরি পানা অথবা পরগাছা উপাধি দেবে। আচ্ছা, তাহলে তোর বাবা কোথায়? অরু আর জবাব দেয় না, বরং আড়ালে শুষ্ক ঢোক খেলে। আবার কল করছে, আমি আসি। এই বলে দ্রুত প্রস্থান করে অরু। তিথি আর নীলিমা পেছন থেকে উদ্গ্রীব হয়ে বলে, আরে আরে, ওভাবে টলতে টলতে কই যাচ্ছিস? পড়ে যাবি তো। অরুর তাতে ধ্যান নেই। ও যত দ্রুত সম্ভব ওদের চোখের আড়াল হতে চায়। একরাশ ভারাক্রান্ত মন আর নিজের করা বোকামিতে বিরক্ত হয়ে দ্রুত বাড়ি ফেরে অরু। সদর দরজা পার হতেই অনুর হাতের শক্ত চপটা খাতে আবারও বিস্ময় বিমূঢ় হয়ে ওঠে ওর মুখশ্রী। মনে মনে একটাই প্রশ্ন আওড়াই নিজেকে, কি করেছি আমি? আমার উপরেই কেন পৃথিবীর সবার এত রাগ? ভেঙে গুড়িয়ে যাওয়া আশাহীন হৃদয়ের ছটপটানি আর তীব্র যন্ত্রণা নিয়ে যা হোক কেবলই ঘরের দুয়ারে পা রেখেছিল ওরু। ঠিক তখনই অনাকাঙ্ক্ষিত চরের আঘাতে নিস্তব্ধ হয়ে আটকে যায় ওর পা দুটো। 5 আঙুলের শক্ত ছাপ লেগে যায় নরম তুলতুলে আদরে গালে। রক্তে জমে ফর্সা গালটা মুহূর্তেই ধারণ করে কালচে বেগুনি রং। গালটা বড্ড জ্বালা করছে, তবে সেদিকে হুঁশ নেই ওর। মাথার মধ্যে কুণ্ডলি পাকানো হাজারো চিন্তাদের পাছে ফেলে দিয়ে শুধু একটা প্রশ্নই বারবার উগড়ে দিচ্ছে ওর মস্তিষ্কটা। কি করেছি আমি? অরু যে এতটা ব্যথা পেয়েছে, নিজ গালে হাত দিয়ে ছলছল নয়নে এভাবে বোকাদের মতো তাকিয়ে আছে, তার কোনোটাতেই আপাতত ধ্যান নেই অনুর। রাগের তোপে এখনো শরীরটা রিডি করছে ওর। ইচ্ছে তো করছে অন্য কালে আরও একটা চর বসিয়ে দিতে। অনু রাগেই ফোঁসফোঁস করছে দেখে অরু কেঁদেই ফেলল। ঠোঁট উল্টে অস্পষ্ট সুরে বলল, কি করেছি আমি? এভাবে মারলি কেন? পৃথিবীতে কি মার খাওয়ার জন্যই জন্ম হয়েছে আমার? অনু দাঁতে দাঁত পিষে বলল, আমি ছাড়া আর কে মারে তোকে? অরু বলতে চাইল কে আবার। এবারের ছোট কর্তা দেশে থাকতে তো সকাল সন্ধ্যা গায়ে হাত তুলত, যদিও সে বহু অতীতের কথা, সে কারণে অরু সেসব ভাবতে চায় না। তাই মুখ ফুটে বলল, অযথা কারণ ছাড়া কেন মারবি আমাকে? তুই কখনো তো কারণ ছাড়া ভালোবাসিস না, সারাক্ষণ ঝাড়ির ওপর রাখিস। আমি কি তোর সৎ বোন আপা? অনুর রাগের আঙ্গারে যেন একটু একটু করে ঘি ঢালছে এই মেয়ে। ক্রমশ মেজাজ খারাপটা বেড়েই যাচ্ছে। অনু কিরমিরিয়ে বলল, একদম পাকামি করবি না অরু। আচ্ছা, তোর কি মায়ের জন্য আদৌ কোনো চিন্তা আছে বলতো আমায়? নেই তাই না? এভাবে কেন বলছিস আপা? বলছি কারণ তুই একটা হাঁদারাম, আর আমি কিনা তোর ওপর ভরসা করে এত বড় একটা দায়িত্ব দিয়েছি। কি করেছি প্লিজ খুলে বলবি? চেঁচিয়ে ওঠে অরু। অনু এগিয়ে গিয়ে টেবিল থেকে ল্যাপটপটা এনে ওর হাতে তুলে দেয়। নিজের চোখেই দেখে নে। ল্যাপটপের ফ্রন্ট স্ক্রিনে ইমেইলের ইনবক্সে ভাসছে সেই সাথে কতগুলো নতুন মেইল। সবগুলোই আমেরিকা থেকে এসেছে, যা দেখে অরুর কান্না ভেজা চোখ দুটো খুশিতে চিকচিক করে ওঠে। ও কাঁদতে কাঁদতে বলে, আপা কোম্পানি থেকে মেল এসেছে, ওরা আমাকে উন্নত চিকিৎসার জন্য ইউএসএ নিয়ে যাবে। এটা তো খুশির খবর। অনু একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাগ মিশ্রিত গলায় বলে, হ্যাঁ, এটা খুশির খবর, কিন্তু এই মেলটা আরও 1 মাস আগে এসেছে। ওরা ভিসা টিকিট সব পাঠিয়ে দিয়েছিল, এই সপ্তাহের ফ্লাইট। আজ কৌতূহলবশত আমি যদি মেলের ইনবক্স না চেক করতাম, তাহলে এই টিকিট আর ভিসা আমাদের কোনো কাজেই আসতো না। কারণ গত 1টা বছর ধরে তুই শুধু রোবটের মতো মেল পাঠিয়ে গেছিস, কখনো ইনবক্স কিংবা আদার বক্স চেক করে দেখিসনি। যদি আমি এটা আরও 1 সপ্তাহ পরে চেক করতাম, তাহলে আমাদের মায়ের চিকিৎসার কি হতো বল আমাকে? অনুর রুষ্ট চিৎকার শুনে কেঁপে ওঠে অরু। ওর এই মুহূর্তে কিছু বলার নেই। প্রথম কয়েক মাস ইনবক্স চেক করেও কোনো লাভ হয়নি, তাই ও ধরেই নিয়েছিল এই ইমেল কোনোরূপ প্রতিক্রিয়া আসবে না। অতএব প্রতিদিন ইনবক্স দেখে দেখে আশাতীত হওয়ার কোনো মানেই হয় না। এতে কষ্টটা দ্বিগুণ হয়ে হৃদয়ে জেঁকে বসে। কিন্তু সকল চিন্তাভাবনার ঊর্ধ্বে গিয়ে এমন কিছু হবে সেটা অরু কল্পনাতেও ভাবেনি। ও আরও একবার সচকিত হয়ে ল্যাপটপের মেইলটায় চোখ বোলালো। সকল নিয়ম নীতি হলফ করা শেষে একেবারে নিচে ছোট ছোট অক্ষরে লেখা, মিস্টার প্রত্যয় এহসান, CFO অফ JK গ্রুপ অফ ইন্ডাস্ট্রি।
প্রত্যয় হাসান, ইনি কে আপা? অনু ঠোঁট উল্টে বলে, হবে হয়তো কোম্পানির দায়িত্বরত কেউ। অরু একে একে সবগুলো টিকিট চেক করলো। তার মধ্যে অরোরা শেখ নামেরও একটা টিকিট রয়েছে। অনু পাশে এসে বলে, আমি বুঝলাম না ওরু, তোর জন্যও টিকিট পাঠানো হয়েছে? তুই অবশ্য না গেলেও হতো। অরু আশ্চর্য হয়ে পেছনে চাইল। কি বলছিস আপা? তোরা অত দূর চলে যাবি আর আমি এই ফাঁকা কৃতিকুঞ্জে একা একা থাকবো? ভূতেরা আমাকে আস্ত রাখবে বলে তোর মনে হয়? তুই এটা বলতে পারলি? আমি নির্ঘাত তোর সৎ বোন। হয়েছে, ড্রামা বন্ধ কর। আমি কেন বলছি সেটা শুধু আমিই জানি। কেন বলছিস? যতই উন্নত চিকিৎসা হোক না কেন, মায়ের কাছাকাছি সবসময় আমাকে থাকতে হবে রে। তাহলে বিদেশের বাড়ি তোকে আমি কার কাছে রেখে যাব বল? তার উপর কৃতিক ভাইয়া মানুষটা সুবিধার না। অরু মৃদু হেসে অনুকে আশ্বাস দিয়ে বলে, আমি কি আর ছোট আছি রে আপা? আমি ঠিক সব পরিস্থিতিতে ম্যানেজ করে নিব, তুই দেখিস। তাছাড়া এতগুলো বছর পর তিনি নিশ্চয়ই আগের মতনই। হতে পারে এতদিনে বিয়ে শাদী করে আমাদের জন্য বিদেশিনী ভাবি রেডি করে রেখেছে। অনু অরুকে জড়িয়ে ধরে ওর গালে আলতো চুমু খেয়ে বলে, সরি সোনা, জানিস আমার অনেক খুশি লেগেছিল যখন মেলগুলো দেখেছিলাম, কিন্তু রাগটা তখনই হয় যখন ভাবলাম এই মেল এক সপ্তাহ পর পেলে আমাদের টিকিট ক্যান্সেল হয়ে যেত, আমাদের মাকে আরও ভুগতে হতো। অরু মুখ কালো করে মাথা নুয়ে বলে, তুই না আপা, আমি সরি। আমি তো খামখেয়ালি করে কিছুই চেক করতাম না। আমাকে ক্ষমা করে দে প্লিজ। হ্যাঁ দেবে, তবে একটা শর্ত আছে। কি শর্ত? এখন এই মুহূর্তে আমার সাথে মার্কেটে যাবি, অনেক প্রয়োজনীয় শপিং করতে হবে। এই সপ্তাহেই ফ্লাইট। অরু নিজের হাতের বাঁধন শক্ত করে অনুর গলা জড়িয়ে ধরে খিলখিলিয়ে হেসে উঠে বলে, আপা, আই লাভ শপিং। কতদিন নতুন জিনিসের গন্ধ পাই না। তারপর আনমনেই বলে, এবার আমি নিখিল ভাইকে ঠিক খুঁজে বের করব। আজ রোববার। প্রতিদিনের মতো আজও পড়ন্ত বিকেলে তীর্যক সূর্য কিরণ হানা দিয়েছে খোলা আঙিনার ন্যায় মহলের বিস্তার ছাদে জুড়ে। বসন্তের দক্ষিণা বাতাসে পথ করে উঠছে রশিতে শোকাতে দেওয়া সারি সারি জামা কাপড়। সেগুলোই নিতে এসেছে অরূপ। তবে ছাদে পা রাখতে মনটা কেমন উদাসীন হয়ে গেল ওর। পায়ে পায়ে এগিয়ে গিয়ে বসে পড়ল শেওড়া পড়া চ্যাপ্টা রেলিংয়ের ওপর। বসার দরুন হাঁটু অবধি খোলা চুলগুলো ধুলো ময়লা জমা মেঝেতে গিয়ে ঠেকল। গোধূলি বেলার মেঘ ভেজা বাতাসের তালে তালে হাঁপড়ে একটা চাপা নিঃশ্বাস বেরিয়ে এলো ওর বুক চিরে। আজমেরি শেখকে ইতিমধ্যে এমার্জেন্সি ফ্লাইটে তুলে দিয়ে এসেছে ওরা দুবোন। ওদের ফ্লাইট রাতে, আর কয়েক মুহূর্ত মাত্র। তারপর এই মহল বাগান বিলাসে ঘেরা বিশাল বাড়ি, বাড়ির পেছনের সুপারি বাগান, সামনের বিশাল গেট, সব কিছু মানবশূন্য হয়ে পড়বে। প্রিয় ক্যাম্পাস, প্রিয় বান্ধবী, আর সবচেয়ে প্রিয় নিখিল ভাই, সবাইকে ছেড়ে বহু দূরে পাড়ি জমাবে অরু। অচেনা দেশে সব অচেনা মানুষের ভিড়ে সাদামাটা বাঙালি অরুর জন্য কী অপেক্ষা করছে কে জানে। কেবল ভরসা একটাই, মায়ের সুস্থতা আর মন গহীনের অযাচিত এক অদম্য ইচ্ছা নিখিল ভাইকে খুঁজে বের করা। অরু জানে কাজটা এতটাও সহজ নয়, তবেও চেষ্টা করবে। পৃথিবীটা তো গোলাকার, তার উপর একই দেশে থাকবে ওরা। ইন্টারনেটের যুগে ততটাও কষ্টকর হবে না ব্যাপারটা। ভাবতেই বিষণ্ণ মুখে এক চিলতে হাসি ফুটে উঠল অরুর। আমি আসছি নিখিল ভাই, ঠিক খুঁজে বের করে নেব আপনাকে। অরুর দিবা স্বপ্নতে টান পড়ে নিচে থেকে অনুর বাজ খায় আওয়াজে। কিরে ওরু, হাওয়া হয়ে গেলি না কি? নিচে নাম, নয়তো আমি ব্যাগ গুছিয়ে এয়ারপোর্টে চললাম। টাইম ফ্লাইস, ইয়েস ইট ইজ। এই যেমন 24 ঘন্টা আগেও অরু পুরান ঢাকার নাম করা বাড়ি কৃতিককুঞ্জের ছাদের কোণে দাঁড়িয়ে ঝিরিঝিরি হাওয়া খাচ্ছিল, আর এখন এই মুহূর্তে মোটা পশমি লেদার জ্যাকেট পরে হু হু বাতাসে থরথর করে শীতে কাঁপছে। এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠে কাঁপে একটু কমেছে দুবোনের, তবে লম্বা জার্নিতে বড্ড কাহিল হয়ে গিয়েছে শরীরটা। অনুর চেয়েও অরুর অবস্থা বেগতিক, কারণ পুরো ফ্লাইটে কিছু খেতে পারেনি ও। অরুর যে মারাত্মক রকমের ফ্লাইট ফোবিয়া আছে সেটাই প্রথমবারই জানলো অনু। ভাগ্যিস কোম্পানি থেকে গাড়ি পাঠিয়ে ওদেরকে পিক করা হয়েছে, নয়তো এই অচেনা শহরে অরুকে নিয়ে নির্ঘাত বিপদে পড়তে হতো অনুর। অনু অরুকে নিয়ে দুশ্চিন্তা করলেও অরুর মনে অন্য কিছু চলছিল।
ও ভাবছে তিথি আর নীলিমার কথা। সেদিন অযাচিত কিছু কথা মুখ ফুটে বলে দেবার পর আর মুখোমুখি হয়নি ওদের। নিজের আত্মগ্লানি ওকে আটকে রেখেছিল। যাদের সামনে সবসময় নিজের নির্ভীক ব্যক্তিত্বটা ধারণ করে এসেছে, সবসময় তারাই কিনা ওকে নিচু চোখে দেখবে, ফ্রড ভাববে। এসব ভাবতেই লজ্জায় চোখ মুখ বুঝে আসে ওর। যার জেদ ধরে এত দূরে চলে এসেছে, তবুও নিজের বান্ধবীদের একটাবার জানায়নি পর্যন্ত। বরং অরুর মনে হচ্ছিল দেশ ছেড়ে চলে গেলেই ভালো হবে। তিথি আর নীলিমার মুখোমুখি হতে হবে না, আর ও বেঁচে যাবে। সান ফ্রান্সিসকোর শহরে পরিবেশ ছাড়িয়ে আরও প্রায় ঘন্টাখানেক গাড়ি চাললো। নির্জন হাইওয়ে রাস্তার মধ্যখানে দু একটা প্রাইভেট কার ছাড়া আর কিছুই চোখে পড়ল না ওদের। কিছুদিন পর পর রাস্তার কোল ঘেঁষে দু একটা ওয়ালমার্ট আর ম্যাকডোনাল্ডসের ক্যাফেটেরিয়া দেখা গেল, তবে সেগুলো জনমানব শূন্য। এছাড়া রাস্তার দুপাশে যা চোখে পড়ে তা হলো উঁচু উঁচু পাহাড় আর সারি সারি উইন্ডমিল। তবে চারিদিকের পরিবেশ প্রাণ জুড়িয়ে দেবার মতোই সুন্দর। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তাগুলো পরিষ্কার তকতকে দেখে মনে হচ্ছে আজই পিচ ঢালা হয়েছে এতে। অথচ বাংলাদেশ হলে মানুষের গিজ গিজ আর ময়লা আবর্জনায় রাস্তার মুখখানা পর্যন্ত দেখার উপায় নেই। যেতে যেতেই ওরম বোধ করলো এ দেশের মানুষ যতটা শৌখিন ঠিক ততটাই পরিশ্রমী। আসলে এখানে অরুর কোনো দোষ নেই। প্রথম পরিচিতিতে মানুষের ভালো দিকগুলোই বেশি নজরে আসে। অপেক্ষার অবসান ঘটিয়ে একটা ছোটো মোটো ডুপ্লেক্স বাড়ির সামনে গিয়ে থামলো গাড়িটা। এতক্ষণ সব কিছু ঠিকঠাক লাগলেও হুট করে নার্ভাস লাগতে শুরু করেছে অরুর। হাত পাগুলো যেন অবশ হয়ে এসেছে, সেই সাথে বমি বমি ভাব। মনে হচ্ছে কিছু একটা গলায় আটকে আছে। কিছুক্ষণ বাড়িটার দিকে তাকিয়ে কাটিয়ে দিল। ততক্ষণে অনু নেমে ওপাশ থেকে বারবার তাড়া দিচ্ছে। কি হলো নাম? তোকে রেখে আমি হসপিটালে যাব, এমার্জেন্সি কল এসেছে। গাড়ির সাউন্ড প্রুফ কাঁচ গলিয়ে সে কথা ওর কানে গেল না। ও আস্তে ধীরে সময় নিয়ে নামলো। বাইরে প্রচণ্ড বাতাস আর গুড়ি গুড়ি বৃষ্টিতে ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম। অরু নামলে ড্রাইভার মতো লোকটা একটা কার্ড ধরিয়ে দিয়ে বলল। অরু মাথা কাত করে কার্ডটা নিল। অনু এগিয়ে এসে অরুকে বলল, তাড়াতাড়ি চল, জমে যাবো নইলে। অরু এখনো নিশ্চুপ, শুধু উপর নিচ মাথা নাড়িয়ে সায় জানালো। কিন্তু অনুর আর বাড়ির ভেতরে ঢোকা হলো না। তার আগেই ওর ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করে অনু কি বললো সেসব কিছুই কানে যায়নি অরুর। তবে তার পরপরই ওর শরীর জমে হিম হয়ে গেছে। বাইরের খারাপ ওয়েদার এই শীতলতার কাছে কিছুই নয়, কারণ এবার ওর শরীর নয় বরং কলিজা জমে এসেছে। একটু আগে ফোনে কথা শেষ করে অনু এসে জানায়, আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে অরু, অনেক ফর্মালিটিস বাকি, আর সব কাগজপত্র আমার ব্যাগে। এগুলো না পূরণ করলে ওরা মাকে ভর্তি করাতে পারবে না। মায়ের শরীর আরও খারাপ হয়ে যাবে। তুই পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে ভেতরে গিয়ে বিশ্রাম কর, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবো। ওরও চমকায়, হকচকিয়ে বলে, না না, আমি একা ভেতরে যেতে পারবো না। যদি কেউ থাকে তার চেয়ে বরং আমি তোর সাথে যাব। পাগলামি করিস না অরু, বাইরের অবস্থা দেখেছিস? আমি শিওর রাত হলে ঝড় আসবে। তাছাড়া তুই না বলেছিস আমার কথা শুনবি? অরু ঠোঁট উল্টে কাঁদো কাঁদো হয়ে বলে, আমার ভয় করছে আপা, যদি ভেতরে কেউ থাকে। আমি যতদূর জানি কেউ বাড়িতে নেই, নয়তো ড্রাইভার পাসওয়ার্ড দিত না। আর যদি থেকেও থাকে তুই নিজের পরিচয় দিবি, কোনো বোকামি করিস না, কেমন? ওরও ঘাড় কাত করে সায় জানালো। অনু পুনরায় গাড়িতে উঠে পড়ে। যেতে যেতে বলে, সাবধানে থাকবি, প্রয়োজন হলে ফোন করবি। কিভাবে ফোন করব? আমার কাছে তো সিম কার্ডই নেই। মাথাটা নিচু করে বিড়বিড়িয়ে কথাটা বলল অরু। অচেনা দেশ, অচেনা শহর, অচেনা একটা বাড়ি। এখন আপাও চলে গেল। এর চেয়ে অসহায় বোধ হয় এই 18 বছরের জীবনে আর কোনো দিন লাগেনি অরুর। চারিদিকের অবস্থা বেগতিক। আকাশটা কালো মেঘে ঢেকে ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। এখানে আর দাঁড়িয়ে থাকার উপায় নেই। তাই তো দুরু দুরু বুকে ফ্রেঞ্চ গেটটা খুলে ফ্রন্ট ইয়ার্ড থেকে পা টিপে টিপে সদর দরজার সামনে গিয়ে দাঁড়ায় অরু। তারপর কার্ডে ঢুকে দেওয়া পাসওয়ার্ড দিয়ে দরজা খোলেও। আশ্চর্য হলেও সত্যি পাসওয়ার্ডটা ছিল খুবই কঠিন।
কে এত বুদ্ধি খাটিয়ে কৌশলী পাসওয়ার্ড সেট করেছে সেটাই আপাতত ভাবছে ওর। তবে ওর ভাবনা বেশিক্ষণ স্থায়ী হলো না। তার আগেই সদর দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করে চারিদিকে একবার ভালো করে চোখ বুলিয়ে নিল অরু। কেউ নেই বাড়িতে। লোকালয় ছাড়িয়ে অনেকটা নির্জন পরিবেশ। ছোট্ট একটা ডুপ্লেক্স বাড়ি, নিচ তলার পুরোটা জুড়ে বিশাল হলরুম, তার একপাশে আধুনিক ধাঁচের কিচেন কাউন্টার। কাউন্টারের সামনে সেট করা দুটো বার স্টুল। কিচেন আর হলের মাঝে কোনো দেয়াল নেই, বরং কিচেনের ঠিক অন্য মাথায় কিছু আধুনিক কারুকাজ করা নরম সোফা ডিভান। ডিভানের ওপর এবারও থেবড়ো হয়ে পড়ে থাকা একটা কুমড়ো সাইজের কালো রঙের হেলমেট। তার সামনে বিশাল মনিটর। টিভি হবে হয়তো, কিন্তু এত বড় টিভি কে দেখে ভাই? সামনের দিকে ভালো করে পর্যবেক্ষণ করে পেছনে চাইলো, দেখলো দক্ষিণ দিকের দেয়ালটা পুরোটাই কাছে। অরু ঠোঁট উল্টিয়ে মিনমিনিয়ে বলল, বোরিং। প্রয়োজনের বাইরে কোনো জিনিসই নেই। এত সুন্দর বাড়িটা আমার হলে আমি মন ভরে সাজাতাম। আপাতত আর কিছুই দেখার ইচ্ছা নেই ওর। শরীরটা বড্ড ক্লান্ত। বাড়িতে কেউ নেই ব্যাপারটা বুঝে উঠতে কাঁচুমাচু ভাবটা কমে গিয়ে ঝড়ঝরিয়ে দ্বিগুণ ক্লান্তি নেমে এসেছে শরীর জুড়ে। কাচের চকচকে সিঁড়ি বেয়ে ওপরে উঠে কোনো মতে ভারী জামা কাপড়টা পাল্টে প্লাজো আর টি শার্ট গায়ে চড়িয়ে শরীরটাকে ছেড়ে দিল নরম বিছানা আর কমফোর্টারের ভাঁজে। অরু, এই অরু, অরু! সুন্দর ভেলভেটের ন্যায় নরম বিছানার মধ্যে থেকেই নড়চড়ে উঠল ঘুম কাতরে অরু। অরু! অনেক দূর থেকে আপার আওয়াজ ভেসে আসছে। মনে হয় সকাল হয়েছে, তাই তো প্রতিদিনের মতোই এত ডাকাডাকি। কিন্তু আজ ঘুমটা বড্ড ভারী লাগছে, চোখ খোলাই যাচ্ছে না। এত নরম কেন লাগছে বিছানাটা? মনে হচ্ছে শরীরটা টানছে নিজের দিকে। অনু আবারও ডাকে শব্দ করে, অরু, ওঠ! ঘুমের মাঝে অরু বলে ওঠে, ঘুমোতে দে না আপা, এই বিছানাটা অনেক নরম, আর এই কোষণের গন্ধটা চন্দন কাঠের মতো। এই বলে কুশনে নাক ডুবিয়ে আবারও লম্বা শ্বাস টানে অরু। এদিকে অরুর কাণ্ডে অনুর লজ্জায় যান যায় যায় অবস্থা। ও চোখ খিচিয়ে অস্পষ্ট সুরে বলে, অরু, ওঠ! এটা তো রুম নয়, আর না তুই বাংলাদেশে আছিস। আমরা আজ সন্ধ্যায় আমেরিকা এসেছি, ভুলে গেছিস? আর এই মুহূর্তে তুই অন্য কারো রুমে গিয়ে ঘুমিয়েছিস। অনুর শেষ কথাটা একেবারে ছক্কা লাগার মতোই অরুর মস্তিষ্কে গিয়ে লাগলো। সঙ্গে সঙ্গে ধরফরিয়ে উঠে বসলো অরু। মুখের কোণে জমে যাওয়া লালাটুকু মুছে শুষ্ক ঠোক গিলে হাঁপাতে হাঁপাতে বলল, কি বলিস আপা, কার রুমে আমি? অনু আর চোখে দরজার দিকে দেখালো। অরু ওর দৃষ্টি অনুসরণ করে সেদিকেই চাইল। দেখলো ফুল স্লিভ সাদা টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার পরিহিত লম্বা মতো লোক। অরু এক পলকে এই সুদর্শন পরিচিত মুখটা ধরতে পেরেছে। এটা অন্য কেউ নয়, স্বয়ং জায়ান কৃতিক চৌধুরী। অরুর মাথাটা ভোঁ ভোঁ করে ঘুরছে। কি করেছে ও এটা? কার বিছানায় এতক্ষণ ধরে ঘুমিয়েছে? এই মুহূর্তে দরজার বাইরে থেকে ওর দিকে অনুভূতিহীন দৃষ্টিতে তাকিয়ে আছে লোকটা। নিষ্প্রভ শীতল চাউনি, কিন্তু বরফ কেটে ফেলার মতোই ধারালো তার তীক্ষ্ণতা চোখ দুটোতে। কি আছে ওই চোখে? রাগ, বিরক্তি, কৌতূহল, নাকি অন্য কিছু? ধরতে পারল না ওরু। পাছে শুধু আস্তে করে ভয়ার্থ ঠোক গিলল, তাড়াতাড়ি চল, আমাদের রুম অন্য পাশে। অনু তারা দিতে ওরু তড়িঘড়ি করে উঠে অনুর পেছন পেছন চলে যায়। যাওয়ার সময় খুব সতর্কে আরও একবার পেছনে তাকায়ও। পেছনে তাকাতে হুট করে চোখাচোখি হয়ে যায় ওই রহস্যে ঘেরা চোখ দুটোর সাথে। সঙ্গে সঙ্গে হৃদয়টা কেঁপে ওঠে ওর। করিডোরের মাঝ বরাবর পকেটে হাত গুজে দাঁড়িয়ে এখনো একইভাবে তাকিয়ে আছে কৃতিক। অরু আর তাকানোর সাহস পেল না। দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে দ্রুত অন্য রুমে ঢুকে পড়ল ও। ওরা চলে গেলে কৃতিকও নিজের রুমে পা বাড়ায়। রুমে ঢুকতে ফ্লোরে পড়ে থাকা মেয়েদের কাপড় চোপড়ে আটকে যায় ওর চোখ। সেগুলো এক প্রকার ইগনোর করে বিছানায় গা এলিয়ে দিল। কুশনটা এখনো অরুর লালাই ভিজে আছে। তার ঠিক পাশে সুতোর মতো আটকে আছে একটা লম্বা চুল। কৃতিক চুলটা হাতে তুলে ধরে। স্বাভাবিকের চেয়েও বেশ লম্বা চুল। খানিকক্ষণ ওটাকে উল্টে পাল্টে নিয়ে ভ্রুকুটি করে কৃতিক বলে, এত বড় কবে হয়ে গেল?